দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং যথারীতি সারা দিনের কিংবা সাম্প্রতিক যে ইস্যুগুলো সবচেয়ে আলোচিত সেই ইস্যুগুলো ধরেই আমরা আলোচনা করার চেষ্টা করি, সমাধান খোঁজার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে সংস্কার কমিশন এবং গণমুক্তির আকাঙ্ক্ষা। আমরা জানি যে নির্বাচন ব্যবস্থা, দুদক এবং সংবিধান সংস্কার নিয়ে একটি কমিশন করা হয়েছে, যেখানে 6টি বিষয় ধরে একটা সংস্কারের আমরা মোটা দাগে একটা ধারণা পেয়েছি। সেই বিষয় নিয়ে আসলে আমরা বিস্তারিত আলাপ করতে চাই আজকে। সেই বিষয়গুলো ধরে আলাপ করার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। প্রথমেই যদি আমরা এই কমিশন নিয়ে, সংস্কার কমিশন নিয়ে আলাপ করি, সেক্ষেত্রে কমিশনের আসলে কাজটা শুরু হবে 1 অক্টোবর থেকে, কিন্তু আজকে একটি ধারণা কিন্তু অনেকজন দিয়েছেন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা নিয়ে বদিউল আলম মজুমদার তিনি একটি ধারণা দিয়েছেন কিভাবে কাজ করতে চান। ডক্টর ইফতেখারুজ্জামান স্বাধীন মালিক তারা কথা বলেছেন। সব মিলে এই কমিশনকে আপনার কেমন লেগেছে, আপনি কতখানি আশাবাদী? আমি বলবো। জি, আপনার কাছে ধন্যবাদ আপনাকে মারুফা, এবং আমার সাথে যিনি আছেন তাকেও শুভেচ্ছা, বিশেষ শামীম হায়দার পাটোয়ারি এবং দর্শক যারা দেখছেন। আসলে আপনি যেটি বলেছেন যে বাংলাদেশে তো ছাত্র জনতার যে একটি গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি মানে প্রায় 1000 খানেক প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এবং একটা স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে এবং স্বৈরাচারী সরকারের যিনি প্রধান ছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার 1 মাস অতিক্রান্ত হয়েছে। এই সরকার প্রথম থেকেই দায়িত্বভার গ্রহণ এবং যারা এই সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অন্যতম দাবি ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার, এবং এই সংস্কার গত 1 মাসে সরকারের পক্ষ থেকেও বলা হলো আমরা সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা সংস্কার সম্পর্কে সেটি আমরা পাইনি। ফলে মানুষের মধ্যেও এক ধরনের সংশয় কাজ করছিল, মানুষের মধ্যেও এক ধরনের জিজ্ঞাসা কাজ করছিল যে আসলে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারটা কোন পথ ধরে হবে এবং কিভাবে হবে। তো এইরকম একটা অবস্থার মধ্যেই আমরা দেখেছি যে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিলেন, সেই ভাষণে তিনি রাষ্ট্র সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠনের কথা তিনি ঘোষণা করেছেন। আমি এই সংস্কার কমিশন গঠনের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। তবে আমি একজন শিক্ষক হিসাবে আমার মধ্যে একটা হতাশাও এখানে কাজ করছে যে আমাদের রাষ্ট্রের গত 15 বছরের মধ্যে যে আমাদের সর্বক্ষেত্রে এই যে পতিত স্বৈরাচার আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে বিশৃঙ্খলাটা তৈরি করেছিল, এবং রাষ্ট্র ব্যবস্থার আমরা যদি দেখি সব ক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি হয়েছিল, এটার মধ্যে একটা বড় খাত হচ্ছে শিক্ষা খাত। এবং দেশের মানুষেরও একটা প্রত্যাশা ছিল যে এই শিক্ষা খাতটি একটা আমূল সংস্কার দরকার, এবং সেই জন্য এই 6টা কমিশনের সাথে যদি আমাদের একটা শিক্ষা সংস্কার কমিশন থাকতো, তাহলে আমি একজন শিক্ষক হিসাবে বা শিক্ষাঙ্গনের একজন মানুষ হিসাবে এটা আমার জন্য একটা বাড়তি আনন্দের বিষয় হতো। তারপরে যাই হোক, সময় শেষ হয়নি, আমরা ধারণা করি যে সরকার এই বিষয়টিও নজর দিবেন, কেননা এই সরকার যারা প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের ফসল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বললেন, এবং এই ছাত্রদের সাথে শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটাও আমরা প্রত্যাশা করি। এটা বিলম্বিত হয়নি এখনো। আমরা আশা করি যে অন্যান্য ক্ষেত্রের এই সংস্কারগুলোর মতো শিক্ষা সংস্কারের জন্য একটা আলাদা কমিশন হবে। মূলত নির্বাচনের দিকে একটা আলাদা কমিশন হবে, এটাও কিন্তু শিক্ষাঙ্গনকে কিন্তু এক ধরনের নৈরাজ্যকর অবস্থা এখনো বিরাজ করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনগুলোর অনেকগুলো এখনো আমরা পুরোপুরি চালু করতে পারি নাই। এনিওয়ে, তো আপনি যেটা বলছিলেন যে আমাদের যে 6টি কমিশন হয়েছে, সেই কমিশনের মধ্যে একটা বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যেটি আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য করা হয়েছে, তারপরে ইফতেখারুজ্জামানের নেতৃত্বে আমাদের যে দুর্নীতি, এবং আরেকটি ডক্টর শাহদিন মালিকের নেতৃত্বে সংবিধান সংস্কারের যে কমিশন, তারা রূপরেখা দিয়েছে। আমরা মোটা দাগে সরকারের পক্ষ থেকেও একটা বক্তব্য শুনেছি যে এই সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছে, তারা আগামী 3 মাসের মধ্যে তাদের একটা সংস্কারের রূপরেখা তারা প্রণয়ন করবেন, খসড়া
প্রণয়ন করবেন এবং সেইগুলো নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, অংশীজন যারা আছেন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা এগুলো পরবর্তীতে ফাইনাল করে আমরা একটা নির্বাচনী ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হব। আমি মনে করি যে এই যেহেতু তাদের হাতে সময় একটা বেঁধে দিয়ে দেওয়া হয়েছে বা একটা টাইম ফ্রেম তাদের সামনে আছে, তো সেই টাইম ফ্রেমটাকে সামনে রেখে তারা যে কার্যক্রম শুরু করেছেন এবং তারা তাদের কিছু কর্মপরিকল্পনার কথা বলেছেন, এটা আমাদের কাছে প্রত্যাশিত। এবং ইতিমধ্যেই যে বক্তব্যগুলো গেছে এগুলো তাদের প্রাথমিক ধারণা ওনারা ব্যক্ত করেছেন, প্রাথমিক কর্মপরিকল্পনা। আমরা আশা করছি অচিরেই হয়তো আরও অন্যান্য কমিশনগুলো সহ তারাও আরও বিস্তারিত আমাদের সামনে তুলবেন। এখন পর্যন্ত আমরা মনে করছি যে 3 মাস টাইম ফ্রেমের মধ্যে তারা যে তাদের সংস্কার প্রস্তাবনাগুলো তৈরি নিয়ে এটি আমার কাছে এটি সন্তোষজনক মনে হয়েছে। জি, আমি একটু শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। বিভিন্ন মহল থেকে এরকম আমরা দেখছি যে লেখালেখি বা সোশ্যাল মাধ্যমে এরকম এসেছে যে কি সংস্কার করবেন সেটির কোনো সুস্পষ্ট ধারণা তারা পাচ্ছে না, মানে পয়েন্ট আকারে, মানে যেই ধরুন যে নির্বাচন কমিশনে কি সংস্কার করা হবে সুনির্দিষ্টভাবে, আরও সুনির্দিষ্টভাবে জনগণ আসলে জানতে চায়। না, জনগণ তো মানে অসংখ্য বিষয়ে সংস্কার নিয়ে আলাপ হয়েছে। এখন যেটি প্রয়োজন সরকারের প্রতিনিধির সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের আলোচনা, দেন সবাই কি চাচ্ছে এটা একটা সামারি। সবাই যা চাচ্ছে সেই সংস্কার কখনোই করা সম্ভব না, সময়ও নেই, সেখান থেকে অগ্রাধিকার বাঁচতে হবে। সেই অগ্রাধিকারটাও আবার সমালোচনা ভিত্তিতেই হবে, কারা কারা বিশেষজ্ঞরা বলছে। যেমন সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের এখানে ইটস অল উইনার্স টেক্স অল, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একাধারে সংসদের হেড, তিনি একাধারে ক্যাবিনেটের হেড, তিনি একাধারে সবচেয়ে সরকারি দলের হেড, তিনি স্পিকার, রাষ্ট্রপতি সব নিয়োগ তিনি দিচ্ছেন। এবং আর্টিকেল 48 সাব আর্টিকেল 3 অনুযায়ী দুটি কাজ মাত্র মহামান্য রাষ্ট্রপতি করেন, একটা হচ্ছে পিএম এর অ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট। ওখানে আরও কিছু অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 43 সাব আর্টিকেল 3-তে দেওয়া দরকার। যত কনস্টিটিউশনাল কমিশন যতগুলো আছে আমাদের, ইলেকশন কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশন অথবা অন্যান্য স্ট্যাটুটরি কমিশন আছে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, মানবাধিকার কমিশন, কম্পিটিশন কমিশন, জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট কমিশন, এই সমস্ত কমিশনের অ্যাপয়েন্টমেন্ট সরাসরি রাষ্ট্রপতি দিবেন। সেটার জন্য একটা সেপারেট কনস্টিটিউশনাল কমিশন সিলেকশন কমিটি থাকতে হবে। সেই কমিটি আইনের বাধ্যবাধকতা দেখে যোগ্যতা অনুসারে সৎ নির্ভীক মানুষকে কমিশনের জন্য সুপারিশ করবেন, রাষ্ট্রপতি নিয়োগ করবেন, সেখানে প্রাইম মিনিস্টারের কোনো ভূমিকা থাকতে পারবে না। অ্যাট দ্য মোমেন্ট দ্য ল হচ্ছে যে যতগুলোই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, যতগুলোই কাজ হচ্ছে, দুটো ছাড়া সমস্ত কাজ প্রাইম মিনিস্টার করবে এবং রাইটলি সো, কারণ এটা ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট। কিন্তু ইউকে বা অন্যান্য ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টের যে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো থাকে, তার মধ্যে একটা হচ্ছে সেখানে আপার হাউস থাকে, সেখানে ভোটটা সুষ্ঠু হয়, সেখানে মিডিয়া এক্সট্রিম ফ্রিডম আছে, সিভিল সোসাইটি ফ্রি কাজ করে, ইনস্টিটিউশনগুলো ইন্ডিপেন্ডেন্ট। সেই চেকসগুলো বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে অটোমেটিক্যালি যদি একজন প্রাইম মিনিস্টার চায় তিনি লেভিয়াতান হবেন, তিনি লেভিয়াতান হবেন। যদি চায় উনি টাইরান্ট হবেন, টাইরান্ট হবেন। কার্যত তাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই। এই যে কার্যত বাধা দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো এই সরকারকে 3 থেকে 6 মাসের মধ্যে তৈরি করতে হবে। প্রতিষ্ঠান তৈরি করা ছাড়া 18 কোটি লোককে পরিবর্তন করার ক্ষমতা তো এই সরকারের নাই। প্রতিষ্ঠানের আইনগত কাঠামো করা ছাড়া 100 বছর 200 বছরের জন্য গণতন্ত্র নিশ্চিত করার দক্ষতা কোনো সরকারেরই নাই। আরেকটা কি করতে হবে, আমাদের সুপ্রিম কোর্টের বাজেট দেওয়া হয় না, বা জুডিশিয়ারির বাজেট দেওয়া হয় না। জুডিশিয়ারি নিয়োগগুলো সম্পূর্ণ ওই একই, কিন্তু সেই প্রাইম মিনিস্টারই জাস্টিস নিয়োগ দেন, প্রাইম মিনিস্টারই অ্যাপেলেট ডিভিশনে এলিভেশন করেন ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস, সেটা হয়ে থাকে। এখন চিফ জাস্টিসও যেহেতু অনেক সময় দলীয় নিয়োগ হয়ে থাকে, তিনি স্বাভাবিকভাবে প্রাইম মিনিস্টারের লিস্টকে ডিফার করেন না, যা দেখেছি আমরা। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা সেক্রেটারিয়েট করার কথা। সেই 1998-এ মাজদার হোসেন মামলায় যে 12 বিধি দেওয়া ছিল, সেখানে বলা ছিল সুপ্রিম কোর্টের একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকবে। কেন থাকতে হবে? কারণ সুপ্রিম কোর্টের আন্ডারে যদি বিচার বিভাগের পদ সৃষ্টি, পদায়ন, পদোন্নতি, তাদের পারিতোষিক, তাদের ইনফ্রাস্ট্রাকচার, এগুলো যদি আরেকটা মিনিস্ট্রির আন্ডারে থাকে, তাহলে জুডিশিয়ারি সাবসার্ভিয়েন্ট হয়ে যাবে। এবং প্র্যাকটিক্যালি আমাদের জুডিশিয়ারির পদোন্নতি, পদায়ন, এগুলো আইন মন্ত্রণালয়ের হাতে ছিল, যদিও ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস। তাহলে সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট করা যায় এবং তারা বাজেট করতে পারবে এবং তারা পদ সৃষ্টি করতে হবে, যেমন আমাদের দেশে জাজদের পদ সৃষ্টি করা অসম্ভব কঠিন কাজ ছিল, পদ সৃষ্টি করতে পারবে, তখন যেটি হবে
সুপ্রিম কোর্ট আক্ষরিকভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারবে। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি একটা বিষয় যদি আমি একটু যুক্ত করি যে সংবিধান নিয়ে শাহদিন মালিক তিনি বলেছেন যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানে আছে, এবং সেই সাথে বলছেন যে এটি দিয়েই আসলে এই সংবিধান দিয়েই চাইলে সংকটের সমাধান সম্ভব। আর জি, অসুবিধাটা কোথায় সেটা আসলে অসুবিধাটা হচ্ছে 15 অ্যামেন্ডমেন্ট। সংবিধান একটা আমাদের এই কনস্টিটিউশন ইজ এ ওয়ান্ডারফুল পিস অফ ইনস্ট্রুমেন্ট, কোনো সন্দেহ নেই। 800 বছর ধরে ইংল্যান্ডে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটি 4টি অক্ষরে আমাদের সংবিধানে চলে আসছে, যে পার্লামেন্ট প্রায়োরিটি পাবে, কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি 500 বছরের ইংল্যান্ডের প্র্যাকটিস 1 লাইনে আমাদের সংবিধানে চলে আসছে, বিচার বিভাগের স্বাধীনতা 2 লাইনে চলে আসছে। তো এটা ধার করা সংবিধান, এতে অন্যায় কিছু নাই, সমস্ত ভালো জিনিসগুলো এর মধ্যে ছিল। শুধু তাই না, এখানে প্রিভেন্টিভ ডিটেনশনেরও বিধান ছিল না, এত পবিত্র ছিল সংবিধানটা এক পর্যায়ে। এখানে এমার্জেন্সির কোনো বিধান ছিল না, পরে 74 এসে এমার্জেন্সি বিধান আনা হয়েছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে এই 15 অ্যামেন্ডমেন্টের পরে এই সংবিধানের অ্যামেন্ডমেন্টটাকেই অসম্ভব করে দেওয়া হয়েছে আর্টিকেল 7B দিয়ে, যে এই সংবিধানের এই ধারা এই অধ্যায়গুলো কোনো অ্যামেন্ডমেন্ট করাই যাবে না, কিন্তু আগে ছিল রেফারেন্ডাম দিয়ে করা যাবে। সো 7 B এটা বাতিল করতে হবে আমি মনে করি, কারণ আপনি একটা সংবিধান 100 বছর ধরে হতে পারে না। দেন 7 ক বলছে, এইটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, যদি এই সংবিধান কেউ সাসপেন্ড করে অথবা কেউ বাতিল করে অথবা এর ব্যত্যয় করে অথবা ব্যত্যয়ের কনস্পিরেসি করে অথবা ব্যত্যয়ের চেষ্টা করে, তাহলে সেটা একটা ক্রিমিনাল অপরাধ হবে এবং দেশের প্রচলিত আইনে সেটি রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি হবে। দ্যাট মিন হাই ট্রিজন। এটা তো ব্যাখ্যার বিষয়। যদি কেউ শপথ নিয়ে শপথ ভঙ্গ করে, এটা কিন্তু সংবিধানের ব্যত্যয়, আপনি তার জন্য ফাঁসি দিতে পারবেন। কেউ কেউ বলতে পারে বর্তমান সংবিধানেও তো অন্তর্বর্তী সরকার নাই, তাহলে কি বর্তমান এই সরকার সংবিধানের ব্যত্যয় করছে? সেই প্রশ্নটি কিন্তু অনেকেই তুলছে, আমরা সেটি নিয়েও বিস্তারিত আলাপ করব একটি বিরতির পরে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম মূলত সংস্কার কমিশন এবং গণমুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। আবারও অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে আসতে চাই, সবার কাছে গ্রহণযোগ্য হবে তেমন সংস্কারের পথ আসলে বের করা সম্ভব হবে কিনা, কি মনে করেন? দেখুন, সবার কাছে গ্রহণযোগ্য হবে এমনটা প্রত্যাশা করাও ঠিক না। অধিকাংশ মানুষের প্রত্যাশা পূরণ হবে কিনা সেইটাই হলো আমাদের কাছে মুখ্য বিবেচনা। আর পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেটি শতভাগ মানুষকে সন্তুষ্ট করতে পারবে, শতভাগ মানুষ সন্তুষ্ট হবে। তো বাংলাদেশে এখন আমরা যেরকম একটা অবস্থার মধ্যে আছি, আমাদের তো বলা হচ্ছে যে আমাদের খোল নলচে পরিবর্তন করা দরকার। তো বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের যে বহুমুখী সংস্কার পরিকল্পনা ইতিমধ্যেই তারা ঘোষণা করেছেন এবং বিভিন্ন খাতে সংস্কারের জন্য তারা তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য কমিশন গঠন করেছেন। এবং আপনি একটু আগে বলেছিলেন যে ডক্টর শাহদিন মালিকের নেতৃত্বে যে কমিশনটি গঠন করা হয়েছে, তারা সংবিধান সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশে এখন এই সংবিধান সংস্কার বা সংবিধান নিয়ে আমাদের নানা রকমের নানামুখী বিতর্ক আছে। কেউ কেউ বলছেন এটার একেবারে বাতিল করে করতে হবে, কেউ বলছেন এটা পুনর্লিখন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার পাশেই একজন আইনের মানুষ বসা আছে, তিনি অনেকগুলো কথাও বলেছেন, যেটি ডক্টর শাহদিন মালিক বলেছেন যে আমাদের এই সংবিধানে অনেক বিষয় আছে যেগুলোর আসলে প্রয়োগ এবং চর্চা আমাদের হয়নি। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশার তো শেষ নেই এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যাশার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, দাবির মাত্রা মানুষের বৃদ্ধি পাচ্ছে এবং সব দাবি এই সরকার পূরণ করতে পারবে এটা যদি কেউ করেন, এটা একটা অলিক স্বপ্ন হবে যে করতে পারবেন। তো আমার কাছে যেটা এখন মনে হয় যে আমাদের যে মোটা দাগে, এবং উনি বলেছেন যে কতগুলো প্রায়োরিটি সরকারকে নির্ধারণ করতে হবে, যে আমরা কোন কাজগুলো করব এবং এই কাজগুলো এখন এই দেশের যে ছাত্র জনতার যে আত্মহুতি, মানুষের যে আত্মহুতি এবং দীর্ঘ 15 বছর ধরে মানুষ যে লড়াই সংগ্রাম করেছিল, সেটার পরিণতিতে আমরা যে এই জুলাই আগস্টে যে বিপ্লব আমরা বা অভ্যুত্থান আমরা দেখলাম, সেখানে মানুষের প্রত্যাশার জায়গাটার প্রায়োরিটি নির্ধারণ করা এখন দরকার। মানুষের প্রত্যাশার জায়গায় প্রায়োরিটি এই সরকারকে, এই সরকার সমস্ত জায়গায় তারা মেরামত করতে পারবে না। প্রায়োরিটি দিয়ে
যেটি একেবারে রাষ্ট্রের জন্য এখন মৌলিক কিছু পরিবর্তন করার দরকার। উনি যেমন বলেছেন সংবিধানের দু একটা জায়গার কথা বলেছেন, এমনই প্রত্যেকটা সেক্টরে কিছু গুরুত্বপূর্ণ জায়গা থাকবে যে জায়গাগুলো ওনারা নির্ধারণ করবেন এবং সেই জায়গাগুলো মানে সংস্কারের জন্য করবেন, এবং পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবেন সেই নির্বাচিত সরকারের জন্য তারা একটা পথ নির্দেশনা দিবেন যে সরকার এসে সেইগুলো বাস্তবায়ন করবেন। এবং এখন আমাদের মোট কনসেন্ট্রেশনটা একটা জায়গায় হবে, সেটি হলো যে আমাদের বাংলাদেশে এই যে দীর্ঘদিন ধরে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের জনগণের যে ভোট এবং মানুষের যে গণতন্ত্র চর্চার অধিকার যেগুলো থেকে মানুষ বঞ্চিত হয়েছিল, মানুষের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন নির্ভয়ে, নিঃসংকোচিত্তে, এবং সেই প্রতিনিধিত্বমূলক সরকার তারাও অনেক কাজ করবেন এবং সেই সরকারের জন্য বর্তমান সরকারও অনেকগুলো পথ নির্দেশনা তারা দিবেন যে এই কাজগুলো আমরা করে গেলাম, বাকি এই কাজগুলো তারা করবেন। এই ইস্যু ধরে একটু যদি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই, আপনার কাছে আমি আবারও আসছি স্যার। আজকে কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তিনিও বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করা না গেলে কোনো সংস্কারই আসলে স্থায়ী হবে না। তার মানে ওনারাও কিন্তু আসলে নির্বাচনের পথেই হাঁটছে। অনেকে বলছে কবে কবে বা দ্রুত নির্বাচন দেওয়া দরকার। নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, এটা হচ্ছে একটা টেকসই সমাধান। নির্বাচন ছাড়া আপনি যে সমাধানগুলোই চিন্তা করবেন এটা সবই হচ্ছে অ্যাডহক সমাধান, ট্রানজিশনাল, টেম্পোরারি, অন্তর্বর্তী। এখন নির্বাচনে আমাদের যেটি দেখা গেছে, নির্বাচনে প্রচুর টাকার খেলা হয়, নির্বাচনে প্রচুর ভয়ভীতি দেখানো যায় এবং বিগত 10-15 বছরের মধ্যে বিশেষ করে 14 সালের ইলেকশনটা দেখা গেছে এটা একতরফা ছিল। 154 জন আনকন্টেস্টেড হয়েছে। কথায় কথায় সবাই অবশ্য 16 বছরের কথা বলে, আসলে কখনই কথাটা 16 বছর বলা উচিত না, কারণ 8 সালের ভোটটা কিছুটা বিতর্ক থাকলেও পার্টিসিপেটরি ছিল। 12 সাল পর্যন্ত দেশটা একটা গণতান্ত্রিক কাঠামোতে ছিল। 13 সালে গিয়ে যখন বিএনপির কিছু যৌক্তিক দাবি ছিল এবং জাতীয় পার্টিরও ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিয়ে দেওয়া হলো এবং সেই ভোটে 154 জন আনকন্টেস্টেড হলো। তো একটা সরকার 154 জন আনকন্টেস্টেড হয়েও 5 বছর ক্ষমতায় ছিল। কেউ কিন্তু কল্পনা করেনি 5 বছর এই সরকার থাকবে, কিন্তু ছিল। দেন 18 সালে রাতে স্টাফিং হয়েছে, কোনো কোনো জায়গায় বিএনপি 0 ভোট পেয়েছে, কোনো কোনো জায়গায় নৌকা শতভাগ ভোট পেয়েছে। ওই যে 0 এবং শতভাগ ভোটের রেজাল্ট শিট ওটাও কিন্তু সাইন করেছে প্রিজাইডিং অফিসার এবং সাক্ষীরা। তো এই ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন আনতে গেলে কয়েকটা জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে দেশটাকে প্রাদেশিক কাঠামোয় ভাগ করে ফেলা যেতে পারে, যে দেশটাকে সেন্ট্রালাইজ না করে 5টি 10টি 12টি প্রদেশে ভাগ হবে। প্রদেশগুলোতে আলাদা আলাদা প্রভিন্সিয়াল সুপ্রিম কোর্ট থাকবে, প্রভিন্সিয়াল লেজিসলেচার থাকবে, প্রভিন্সিয়াল এক্সিকিউটিভ থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বেসিক বিষয়ে কাজ করবে। এতে পরে হবে কি 2-3 হাজার এমপির পদ সৃষ্টি হবে, মানুষ এমপিকে ঘরের কাছে পাবে, এমপিদেরও দায়িত্ব কমবে। এখন যেমন একজন এমপিকে প্র্যাকটিক্যালি 10 লক্ষ লোকের সেবা করতে হয়, তাকে ওয়ার্ড মেম্বারও কাজ করতে হয়, আবার সংশোধনী একটি বলে সংসদেও কাজ করতে হয়। এই দুটো একসাথে সম্ভব না। তো সেটা তখন ডিসেন্ট্রালাইজ হবে। আরেকটা কি দরকার, উচ্চকক্ষ নিম্নকক্ষ। প্রচুর মানুষ আছে যাদেরকে রাষ্ট্র পরিচালনায় আমাদের প্রয়োজন, কিন্তু তারা এই ইলেকশন, টাকা পয়সা, ভোট কেনা বেচা, ভোটে মারামারি এগুলোর মধ্যে যেতে চায় না, কিন্তু তাদেরকে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন, তাদেরকে ল মেকিংয়ের প্রয়োজন, তাদেরকে বাজেটের প্রয়োজন। তাদেরকে আমরা উচ্চকক্ষে নিতে পারবো সিলেকশনের ভিত্তিতে। আরেকটা কি করতে হবে, আনুপাতিক ভোটিং সিস্টেম, যেটা নিয়ে এখনও অনেক পরীক্ষা বা আলোচনা হচ্ছে। বাংলাদেশে যদি কেউ 151টা সিট পেয়ে যায় তাহলে পুরো রাষ্ট্রই তার, তিনি যা চাবেন তাই করতে পারবেন প্র্যাকটিক্যালি। যদি আনুপাতিক ভোট সিস্টেম হয় তাহলে দেখা যাবে কেউ 40% ভোট পেয়েছে, কেউ 30% পেয়েছে, কেউ 10% পেয়েছে, কেউ 1% পেয়েছে। যে 1% ভোট পাবে সেও 3টা আসন সংসদে পাবে, যে 30% সে 30% আসন পাবে, এবং কোনো দলই অ্যাবসোলুট মেজরিটি হয়তো বা পাবে না, যেটা এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন। কারণ অ্যাবসোলুট মেজরিটি যখন একটি দল পেয়ে যায়, ঠিক ভোটের প্রথম বছর দ্বিতীয় বছর থেকেই সে টাইরান্ট হওয়া শুরু করে তার মতো করে, এবং তাকে আটকানোর কোনো মেকানিজম মেশিনারি বাংলাদেশে নাই। তাহলে আনুপাতিক ভোট সিস্টেম একটা হতে পারে। আর নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারা কিভাবে অ্যাপয়েন্টেড হবে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা অ্যাপয়েন্টমেন্ট হওয়ার ক্ষেত্রে বর্তমান যে আইনি কাঠামো আছে সেখানে একটি আইন করা হয়েছে, কিন্তু সেখানেও সেম প্রবলেম। ওই সার্চ কমিটির সদস্য কারা হবে এটা মাননীয় প্রধানমন্ত্রী ফিক্সড করে দেবেন, কারণ আর্টিকেল 48 সাব আর্টিকেল 3-তে তো এক্সেপশন করা নাই। সো সার্চ কমিটিও মাননীয় প্রধানমন্ত্রী করছে।
তাহলে নির্বাচন ব্যবস্থায় গেলে আমাদের প্রথম যেটা দরকার, আনুপাতিক একটা ভোট সিস্টেম করা যেতে পারে। আমরা এই নতুন কনসেপ্টগুলো নিয়ে পরের অংশে আরো বিস্তারিত আলাপ করতে চাই। এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা আলাপ করছিলাম মূলত সংস্কার কমিশন এবং গণমুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। আমরা এই অংশে আসলে গণমুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে একটু আলাপ করতে চাই। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছেই আসতে চাই। আমরা তো 6টা ভাগে সংস্কারের দিকে এগোচ্ছি। গণমুক্তির জন্য কি এই সংস্কার ছাড়াও আরও কি করণীয় আছে? দেখুন, আসলে মানুষের যে মুক্তি, সেই মুক্তি তো এটা একেবারে একটা মানে অল্প কথায় বলার কোনো সুযোগ নেই। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা এক ধরনের কি বলবো যে গত 15 বছর বা 1.5 দশক ধরে এক ধরনের আবদ্ধ অবস্থার মধ্যে ছিলাম। আপনি বাক স্বাধীনতা থেকে শুরু করে একটু আগে নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, আমাদের সব ক্ষেত্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতি ছিল। এখান থেকে আমাদের একটা সার্বিক মুক্তি দরকার, এবং এই মুক্তিটা আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ এক এক রকমের, মানুষের ভাবনাটাও এক এক রকম। একজন সাধারণ মানুষ যদি প্রান্তিক মানুষের কথা চিন্তা করি, তার মুক্তিটা হলো যে সে দৈনন্দিন তার জীবনটা কিভাবে সহজ সরল হয়, সেখানে তার আয়ের সাথে তার যে ব্যয়ের সঙ্গতি আছে কিনা সেইটা। আবার যখন আরেকটু সমাজের অন্য স্তরের মানুষের কাছে দেখেন, সেখানে হলো তার জীবনটা আরেকটু স্বাচ্ছন্দ্যময় কিভাবে হয়, সেই স্বাচ্ছন্দ্যটা তার কাছে তার শিক্ষা, চিকিৎসা, মানে অন্য সব কিছু মিলিয়ে হয়। ফলে এই যে মানুষের মুক্তির কথা বলি, জনসাধারণের মুক্তির কথা বলি, এটা হলো যে সামাজিক স্তর ভেদে মানুষের কাছে এক এক ধরনের আকাঙ্ক্ষার বিষয়। মোটা দাগে আমরা এই সরকারের কাছে যেটি হলো যে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে আমার আয়ের সাথে সঙ্গতি রেখে আমার ব্যয় নির্ধারণ করা, এটা হলো একেবারে প্রান্তিক মানুষের ভাবনা এবং এই দেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে। দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির কারণে আমাদের যে বাজারের নিত্য ব্যবহার্য পণ্যের যে উচ্চ মূল্য, আমাদের বিদ্যুৎ, আমাদের দৈনন্দিন জীবনকে সহজসাধ্য করার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো ছিল, এখন সাধারণ মানুষের কাছে এই যে আমাদের অনেক বড় বড় সংস্কারের কথা বলছি, সেইগুলোর আবেদনের চেয়ে তার কাছে এটাই। এবং সেইটা আমার কাছে মনে হয় যে সরকারের একটা প্রায়োরিটির মধ্যে অবশ্যই থাকতে হয়। আমাদের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলগাহীন যে অবস্থার মধ্য দিয়ে, কিন্তু এটা এখনও কিন্তু কাঙ্ক্ষিত মাত্রার মধ্যে মানুষের আসে না। এবং এই যে বাংলাদেশে মানুষ ধরেন গত মানে কিছুদিন ধরে আমরা বিশেষ করে আমরা করোনা পরবর্তী সময়ের মধ্যে আমাদের জীবনযাত্রার উপর যে চাপ তৈরি হয়েছে, সেইটা এখন অ্যাড্রেস করা সরকারের কাছে আমরা মনে করি যে এটা খুব বড় একটা বিষয়। এর সাথে আমাদের এই যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের কার্যতালিকাগুলো যদি আমরা বা কার্যক্রমগুলোকে যদি আমরা মিলিয়ে যদি একটা করি, তাহলেই কিন্তু মানুষের একটা সামগ্রিক মুক্তির মানে চেষ্টা হবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে এখন যে প্রচণ্ড একটা চাপের মধ্যে মানুষ যাচ্ছে, সেটাও এখন অ্যাড্রেস করা দরকার। রিজার্ভের ব্যাপারে আমাদের একটা মনে হয়েছিল যে রিজার্ভ বোধহয় আমাদের একটা স্থিতিশীল আসছে, আজকে আবার একটা আশঙ্কাজনক খবর যে এটি আবার কমছে। তো নানামুখী চ্যালেঞ্জ আমাদের আছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে মানুষের সার্বিক জীবনযাত্রা আমি একেবারে অনেক কঠিন করে যদি আমি না মনে করি যে আমি একজন শিক্ষক মানুষ, আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার দায়িত্বটা পালন করতে আমি সহজভাবে পারছি, সেখানে আমার কোনো রকমের আমার চাপের মধ্যে নেই, আমি কোনো রকমের মধ্যে নেই, আমি সেটা যদি করতে পারি এবং আমার জীবনটা যদি আমি স্বাচ্ছন্দ্যময় বা সহজভাবে সচ্ছলভাবে যদি আমি চলতে পারি, আমি সন্তুষ্ট। আবার এইভাবে যদি আমাদের প্রত্যেকটা স্তরের মানুষের আকাঙ্ক্ষাগুলোর সাথে যদি সমন্বয় করা হয়, তাহলে এটা গণমুক্তি হবে, আমি এটা মনে করি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পার করে আসলাম, তারপর 1 মাস কাটালাম, সবার মধ্যে এই গণঅভ্যুত্থানের সময় একটা মুক্তির আকাঙ্ক্ষা ছিল। সেখানে কমিশন, সংস্কার, সংবিধান, এগুলো আসলে বাংলাদেশের আপামর জনগণের জন্য বেশ কঠিন কঠিন শব্দ। গণমুক্তির প্রশ্নে যদি যাই, মানুষ আসলে কি চায় সেই ক্ষেত্রে? ধন্যবাদ। আমি একটি ডিসকাশন ছিল যে এই সরকারটা সাংবিধানিকভাবে বৈধ না অবৈধ, এই আলোচনাটাও ছিল। দেখুন, গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থান যারা করেছে তাদের সমর্থনে এই সরকারটা গঠিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 106 অনুযায়ী এটাকে বৈধ বলেছে। আপাত দৃষ্টিতে এটাকে বৈধ বলা যেতে পারে একটা সার্টেন সময় পর্যন্ত। এখন গণমানুষ এই আন্দোলনটি করার পরে তারা দেশের উপরে একটা তীব্র ওনারশিপ এসেছে। আর এই সরকার আসার পরে যেটা হয়েছে,
যে অন্তত অর্থ ব্যবস্থাপনায় যে ব্যক্তিরা আছে, সালাউদ্দিন সাহেব অথবা বাংলাদেশ ব্যাংকে যিনি আছেন, দুজনকে আমি পার্সোনালি অনেক মিটিংয়ে দেখেছি। আমার বিশ্বাস দে নোজ দেয়ার বিজনেস ভেরি ওয়েল এবং তারা খুবই প্রফেশনাল। এবং বাংলাদেশে আগে যেটা হয়েছে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, মানি লন্ডারিং, ব্যাংক লুট করে দেওয়া, বাজে বাজে লোন দেয়া, প্রেশার দিয়ে লোন দিয়ে দেয়া, নোট ছাপানো 64,000 কোটি টাকা, 60,000 কোটি, এই ধরনের ভ্রান্ত অর্থনীতির কাজগুলো অন্তত বাংলাদেশে গত 1 মাস হয়নি। এবং যেটা আমরা বুঝি, রাষ্ট্রের একটি কাঠামো যদি সেখানে বড় বড় অর্থনৈতিক ব্যত্যয় না ঘটে, তাহলে মানুষ নিজেই কিন্তু তার নিজের অর্থনৈতিক উন্নয়নটি আস্তে 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 করবে এবং দেশ উন্নয়নের দিকে যাবে। এটি হচ্ছে একটি বড় বিষয় এবং মানুষ ধৈর্য ধরছে এই সমস্ত বিষয়ে, তারা বুঝতে পারছে। আরেকটি বিষয়, মানুষ কি চায়, যেমন ঢাকা শহরে মানুষ ট্রাফিক মুক্ত একটা সিস্টেম চায়। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। আপনি যতই হাইপোথেটিক্যাল রিফর্মের কথা বলেন, দেশে যদি 2 কোটির লোক সার্বক্ষণিক ট্রাফিক সংকটে ভোগে, এটা কিন্তু সরকারের উপর মানুষ খেপে যাবে। আরেকটা হচ্ছে পুলিশ ব্যবস্থাপনা। মানুষ নিরাপত্তা চায়, মানুষ সরকারের কাছে নিরাপত্তা চায়, ট্রাফিক ভালো চায়, একটা অর্থনৈতিক কাঠামো চায়, অর্থনৈতিক হোপ চায়, বাকিটা মানুষ তার নিজেই করে ফেলতে চায়। আর ইনফ্লেশন, যেটা একদম নিম্নবিত্ত মানুষদের জন্য প্রয়োজন, দ্রব্যমূল্য, এটার সরকারকে অবশ্যই নজরে রাখতে হবে। আর সেক্ষেত্রে সরকারের একটি সুবাতাস আছে, সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যদি মানুষকে উদ্বুদ্ধ করা যায়, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে কয়েক হাজার সেমিনার অ্যাটেন্ড করেছি, যদি মানুষকে উদ্বুদ্ধ করা যায়, আমাদের রেমিটেন্স ডাবল হতে পারে অনায়াসে, ট্রিপল হতে পারে অনায়াসে। আর যদি আমরা কিছু দক্ষ শ্রমিক তৈরি করে বছরে 5 থেকে 6 লক্ষ দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের রেমিটেন্স অনেক গুণ বেড়ে যাবে। জি, অনেকগুলো বিষয় আলোকপাত করেছেন। আমাদের সময় একেবারে শেষ। আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্র এই ছিল আজকের মতো। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য।